জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে জনপ্রত্যাশা জানতে ৬ থেকে ১১ জানুয়ারি গণসংযোগ মিলেছে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক সাড়া। ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষের কাছে ছুটে যেতে চাই। ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সে বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। রাজনীতিকদের বিকল্প খোঁজা ক্ষতিকারক মত ডক্টর আলী রিয়াজের। ৭০ অনুচ্ছেদ বাতিল ও প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসের সুপারিশ করবে সংবিধান সংস্কার কমিশন। দেশ রাজনীতিবিদরাই চালাবে, এটার কোনো বিকল্প নেই। কিন্তু এর যে কোনো বিকল্প আসলে গণতান্ত্রিক নয়, ক্ষতিকারক দেশে। লন্ডনে টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী। রিপোর্ট ফিনান্সিয়াল টাইমসের। শেখ হাসিনা ইস্যুতে এখনো কোনো মন্তব্যে রাজি নয় দিল্লি। দেশ পরিচালনা আর সড়কে শৃঙ্খলা রক্ষায় ১০০তে ০ পেয়েছে অন্তর্বর্তী সরকার। মন্তব্য অধ্যাপক রুবায়েতের। গেল বছর দুর্ঘটনায় ৮,৫০০-এর বেশি মৃত্যু। নারায়ণগঞ্জের মোড়ে মোড়ে দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাইকারীদের মহড়া এখন নিত্য ঘটনা। উদ্বিগ্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তাদের হাতে এরকম বড় রামদা ছিল, চাইনিজ কুড়াল ছিল, তো তারা একটা মহড়ার মতো দিয়ে গেল। খুব সকালে এই যে সুযোগ পাইয়া রাস্তার ভিতরে তাদের কাছ থেকে সর্বহারা করে নিয়ে যাচ্ছে। এই ফুটাতে লোক ওরা হাত দিয়ে টাকা দেয়, ভিতর থেকে ওই মাদক আর কি ওরা কিনে নেয় এখান থেকে, ইয়াবা গাঁজা। এফডিসিতে চিত্রনায়িকা অঞ্জনার জানাজা। সাংস্কৃতিক অঙ্গনের শোকের ছায়া। দাফন করা হবে বনানী কবরস্থানে। পরম শান্তিতে অঞ্জনা পরপারে থাকবে। আমরা শিল্পী হারিয়েছি, পৃথিবী ভালো মানুষ হারিয়েছে। আসলে এই গ্যাপটা কিভাবে পূরণ হবে এটা বলার ভাষা আমার নেই। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রকে সামনে রেখে আগামী ৬ থেকে ১১ জানুয়ারি সারা দেশে জনসংযোগ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। দুপুরে বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন হয়। সেখানে এই ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বলেন, জনসংযোগের মাধ্যমে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র, নাগরিক ও জনতার কাছ থেকে জুলাই বিপ্লব ঘোষণাপত্রের বিষয়ে মতামত নেওয়া হবে। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ঘোষণাপত্র প্রণয়নে সরকারের কার্যক্রম এখনো দৃশ্যমান নয়। তবে ঘোষণাপত্র প্রণয়নে সব রাজনৈতিক দলগুলোর ইতিবাচক সাড়া ও সহযোগিতা রয়েছে। মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষের কাছে ছুটে যেতে চাই। সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং প্রত্যেকটি জেলা উপজেলায় ছাত্র, নাগরিক, পেশাজীবী, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের জনগণের মাঝে একযোগে আমরা গণসংযোগ চালাবো। আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখে আমরা সরকারকে সেখানে আরও জোর দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সে বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। সংবিধানের প্রস্তাবিত সংস্কার রাজনীতিবিদরাই বাস্তবায়ন করবেন বলে মনে করেন সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। রাষ্ট্র পরিচালনায় রাজনীতিকদের কোনো বিকল্প খোঁজা ক্ষতিকারক বলেও মত তার। জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল ও প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসের বিষয়ে সব পক্ষ একমত হওয়ায় তা সুপারিশ করতে যাচ্ছে কমিশন। এছাড়াও নির্ধারিত সময়ে নির্বাচন, কার্যকর সংসদ, গতিশীল প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সক্রিয় রাখার বিষয়েও একমত হয়েছেন তারা। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর নতুন করে আলোচনায় আসে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ। সেই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বেশ কয়েকটি কমিশন। যে কোনো ধরনের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার
এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবিধান সংস্কার কমিশনের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর আলী রিয়াজ। গেল ৩ মাসে বিভিন্ন রাজনৈতিক দলসহ পেশাজীবীদের সাথে আলোচনা সেরেছে এই কমিশন। তার ভিত্তিতে তৈরি হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন। ৭ জানুয়ারি সরকার প্রধানের কাছে তা হস্তান্তর করার কথা। নির্ধারিত সময়ে নির্বাচনের পর কার্যকর সংসদ বহাল রাখা, বিচার ব্যবস্থার উপর হারানো আস্থা ফেরানো, ক্ষমতাসীন দল ও প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার উপায় নিয়ে সুপারিশ থাকছে আলী রিয়াজ কমিশনের। আমাদের রেকমেন্ডেশনগুলোর প্রথম জিনিস হচ্ছে যেন ক্ষমতা এক ব্যক্তির হাতে না যায়। ক্ষমতা যার কাছেই থাকবে সে যেন দায়িত্ব বলে বিবেচনা করে এবং তার জন্য জবাবদিহির ব্যবস্থা থাকে। যে নির্বাচনের প্রতি নির্দিষ্ট সময় পরে পরে এটা ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাহলে এইটা রিস্টোর করতে হবে। আরেকটা জবাবদিহির জায়গা হচ্ছে সংসদ। তাহলে সংসদ যে কাজ করলো না, তার কমিটিগুলো সেগুলিকে শক্তিশালী করতে হবে। আর সংসদে ফ্লোর ক্রসিং রহিত করার বিধান, ৭০ অনুচ্ছেদ বাতিল এবং সরকার প্রধান তথা প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা কমানোর ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত আছে বলে জানান তিনি। আর্টিকেল 70 কনসেনসাস তৈরি হয়ে গেছে, কিন্তু যে এইভাবে করতে হবে। কনসেনসাস তৈরি হয়ে গেছে যে প্রধানমন্ত্রীর হাতে এত ক্ষমতা দেওয়া যাবে না। এটা রাজনৈতিক দল বলছে, সিভিল সোসাইটি বলছে, ব্যক্তি এসে বলছে, লিখে বলছে, ওয়েবসাইটে বলছে। আমরা যখন প্রশ্ন করছি যে ক্ষমতার ভারসাম্য, এরকম অনেক জায়গায় ঐক্যমত্য আছে। এর আগে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ৩ জোটের রূপরেখায় নানা সংস্কারের কথা বলা হলেও গত ২ যুগে ক্ষমতায় থেকে তা বাস্তবায়ন করেনি দলগুলো। এমন অবস্থায় এবারে যেসব বিষয়ে ঐক্যমত হবে তা বাস্তবায়ন নিয়ে সন্দিহান অনেকেই। তবে আস্থা রাখতে চান আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর একটা বড় অংশ এমনকি এই গণঅভ্যুত্থানের আগেই সংস্কারের কথা বলতে শুরু করেছে। এই সুপারিশ বাস্তবায়ন করবে রাজনীতিবিদরা। দেশ রাজনীতিবিদরাই চালাবেন, এটার কোনো বিকল্প নেই। কিন্তু এর যে কোনো বিকল্প আসলে গণতান্ত্রিক নয়, ক্ষতিকারক দেশের। এই রাষ্ট্রবিজ্ঞানীর প্রত্যাশা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কার্যকর রাখতে পারলে কমবে রাজনৈতিক সংকট। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে লন্ডনে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এক ব্রিটিশ ব্যবসায়ী। এ তথ্য উঠে এসেছে দেশটির গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে। রিপোর্টে বলা হয়, যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে মিলেছে বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য। ২০০৪ সালে টিউলিপকে কিংস ক্রস এলাকার ফ্ল্যাটটি দেন আব্দুল মোতালিফ নামের ওই আবাসন ব্যবসায়ী। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রের তথ্যের ভিত্তিতে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। সেখানে বলা হয়, ২০০৪ সালে কিংস ক্রস এলাকায় একটি ফ্ল্যাটের মালিকানা পান যুক্তরাজ্যের সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এর বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে। টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে 2 বেডরুমের ফ্ল্যাটটি ভাড়া দেওয়ার কথা উল্লেখ রয়েছে। সংশ্লিষ্টদের বরাতে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, যুক্তরাজ্যের আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফকে দুর্দিনে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের মা বাবা, যার কৃতজ্ঞতা স্বরূপ টিউলিপকে ফ্ল্যাট উপহার দিয়েছিলেন তিনি। ২০০১ সালে ১,৯৫,০০০ পাউন্ডে সেটি কিনেছিলেন মোতালিফ। বর্তমানে দক্ষিণ পূর্ব লন্ডনে বসবাস করেন ৭০ বছর বয়সী আব্দুল মোতালিফ। তার কিংস ক্রস এলাকার ঠিকানায় বসবাস করেন মজিবুল ইসলাম নামের এক ব্যক্তি, যার বাবা ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ফিনান্সিয়াল টাইমসের কাছে কিংস ক্রসের ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন মোতালিফ, তবে টিউলিপকে সেটি দেওয়ার বিষয়ে কিছুই জানাননি। ফ্ল্যাট পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার খবর ভুল বলে ফিনান্সিয়াল টাইমসের কাছে দাবি করেন টিউলিপের একজন মুখপাত্র। বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধ সংক্রান্ত দায়িত্ব পালন করছেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে তিনি।
এমন সময় টিউলিপের বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার খবর সামনে এলো যখন 9 প্রকল্পে ৮০,০০০ কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে এখনও কোনো মন্তব্য করতে রাজি নয় ভারত। শুক্রবার এই তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশ সরকারের চিঠি পাবার কথা গত সপ্তাহেই জানানো হয়েছে। এর বাইরে আর কিছু বলার নেই তাদের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তুরস্কের একটি প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সামরিক ট্যাঙ্ক কেনার খবর নিয়েও প্রশ্ন ওঠে। এ বিষয়ে জয়সওয়াল জানান, প্রতিবেশীদের সব পদক্ষেপের উপরই নজর রাখে ভারত। নয়াদিল্লি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, প্রগতিশীল বাংলাদেশ দেখতে চাই বলেও জানান তিনি। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন খারিজ হওয়া নিয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ভারতের প্রত্যাশা ওই মামলায় যারা আটক হয়েছেন তারা ন্যায্য বিচার পাবেন। এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম। ওই প্রাপ্তি স্বীকারের বাইরে তেমন কিছু বলা নেই। পারস্পরিক স্বার্থ ও উদ্বেগকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চাই আমরা। প্রতিবেশীদের সব ধরনের তৎপরতার উপর নজর রাখে ভারত। ক্ষমতায় গেলে দখলবাজ, চাঁদাবাজ মুক্ত দেশ গড়বে জামায়াতে ইসলামী। এই মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুষ্টিয়ার সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের কর্মী সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ করা হবে, এটি সম্পূর্ণ ভুল কথা। জামায়াত নারীদের ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে, তাই ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি নিরাপদে থাকবেন নারীরাই। এছাড়া মুক্তিযোদ্ধাদের সম্মান দেখাতেও নানা উদ্যোগ নেওয়া হবে জানান ডাক্তার শফিকুর রহমান। ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের অধিকারকে বিভক্ত করা যাবে না। এই রাষ্ট্রের সকল নাগরিকের জীবন, সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। এই রাষ্ট্রের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন অত্যন্ত নির্বিঘ্নে, নিরাপত্তার সাথে। কেউ কারো উপর হাত দিতে পারবে না, দুঃসাহস দেখাবে না। রাজনৈতিক দল করতে চাইলে ছাত্র প্রতিনিধিদের সরকার থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, সরকারি ছত্রছায়ায় কোনো রাজনৈতিক দল তৈরি হলে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে প্রশ্ন উঠবে। সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে দলের ঢাকা অঞ্চলের কাউন্সিল অধিবেশনে তিনি কথা বলেন। সাইফুল হক আরও বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা খুব ভুল সিদ্ধান্ত। ফেব্রুয়ারির মধ্যে আলাপ আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার শেষ করার তাগিদ দেন তিনি। বলেন, সরকার ক্ষমতা প্রলম্বিত করতে চাইলে রাজনৈতিক দলের সাথে দূরত্ব বাড়বে। কোনো কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নেই, এতে হিতে বিপরীত হবে। গণতন্ত্র মঞ্চের এই সমন্বয়ক বলেন, ৭১ থেকে শুরু করে দেশের জন্য কারা কি অবদান রেখেছে তা জেনে নিজেদের দেশপ্রেমিক দাবি করা উচিত। এ সময় রাজনৈতিক দলগুলোকে জুলাই অভ্যুত্থানের ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। বলেন, ফ্যাসিবাদ ফিরে আসে এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। সরকারের মধ্যে ছাত্রদের যদি প্রতিনিধিত্ব থাকতে পারে, শ্রমিকের প্রতিনিধি থাকা দরকার। সরকার এদিকে কোনো ভ্রুক্ষেপ করেনি, ছাত্র তরুণরাও এটা বিবেচনার মধ্যে নেয়নি। পরে যারা সরকার গঠন করেছেন তারাও কোনো শ্রমিক প্রতিনিধি রাখার দরকার, এটা তাদেরও মনে হয় না। শুধু রাজধানী নয়, ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার বেড়েছে সারা দেশে। এসব ঘটনাকে কেন্দ্র করে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে। সম্প্রতি নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ গেছে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। শুধু তাই নয়, দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাইকারীদের মহড়া, মোড়ে মোড়ে ছিনতাই যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এগুলো নিয়ে উদ্বিগ্ন নারায়ণগঞ্জের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। নারায়ণগঞ্জ প্রতিনিধি আমির হোসেন স্মিথকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। 12 ডিসেম্বর ভোরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এআইইউবির শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত। এর 2 দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সীমান্ত। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা তার স্বজনরা। কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে। ছুরি মারছে কি মারছে দেখেন না, কোথাও আমরা পার দিছে তো জায়গায় ছিল না, বস্তানে সেদের ওর আবার শীত ছিল, কম বাড়তে অনেক শীত ছিল, কুয়াশা ছিল।
তা সে আমি পরবর্তী আমি ব্যাগটা দিয়ে দিচ্ছি, ব্যাগ দেওয়ার পরে আমার লগে এই 5টা বাস হয়েছে, 2 জনের লোক 5টা হয়েছে, বোঝা গেছে ওর এখান দিয়ে পোস্ট, কপালে পোস্ট, আবার আসামিগো হাতের মধ্যে ব্যান্ডেজ ছিল, ওগো হাতে ব্যান্ডেজ। কয়জন ছিল এখানে? আমার ছেলে বলছে 2 জন, কিন্তু পরে ওই যে আসামিদের কথা বোঝা গেল, পিছন দিয়ে একজন ধরছে, ওই যে বোঝা নাই, মনে করছে ওই 5টা বাস হয়েছে না, আর তোমার স্টেপ করছে ব্লাডও যেতেছে, ওখানে ব্লাড পড়া ছিল যেখানে। জোরালো অনুরোধ যে আপনারা দয়া করে আর কোনো বাবা মায়ের বুক খালি করবেন না, আপনাদের কাছে আমার অনুরোধ। আমার সন্তানের অনেক আশা স্বপ্ন ছিল, বাবা মাকে দেখবে, বাবা মার জন্য করবে, দেশের একটা সম্পদ। ভাই হারা হয়ে গেছি, ভাইয়ে রাখতে পারি না, সবসময় এখানে আসলে মনে হয় এখানে ল্যাপটপ নিয়ে এখনো বসে আছে, কিন্তু আমি দেখতে পারতেছি না। এখন মনে হয় যে ভাইয়া ভার্সিটি গেছে, কিন্তু আর কোনোদিন ওখান থেকে আসবে না। গত 21 ডিসেম্বর নারায়ণগঞ্জ শহরের হাকিম প্লাজার সিসি ক্যামেরার ফুটেজ এটি। ওই দিন সকাল 8:30টার দিকে একটি বাইকে করে আসে 2 জন, তাদের হাতে গরু জবাই দেয়া ছুরি। এর কিছুক্ষণ পর আবার বেরিয়ে যায় তারা, হাতে ছিল চাইনিজ কুড়াল। এগুলো দেখে উদ্বিগ্ন মার্কেটের ব্যবসায়ীরা। এই গেট দিয়ে তারা ঢুকছে, তাদের হাতে এরকম বড় রামদা ছিল, চাইনিজ কুড়াল ছিল, তো তারা একটা মহড়ার মতো দিয়ে গেল আর কি। আমার ক্যামেরা যেটা আর কি আমরা ধরা পড়ছে, বাট আমরা আর কি আতঙ্কিত, এই বিষয়গুলো নিয়ে আমরা খুবই আতঙ্কিত। যারা দূর থেকে পার্টিরা আসে মাল নিতে, তারা 2 নম্বর গেটে সকালের নামে খুব সকালে যে সুযোগ পাইয়া রাস্তার ভিতরে তাদের কাছ থেকে সর্বহারা করে নিয়ে যাচ্ছে। এমন অবস্থায় আমাদের মার্কেটের ব্যবসা বাণিজ্যর ক্ষতি হইতাছে। আমরা গুটি কয়টা ছিনতাইকারীর কাছে আমরা নগরবাসী জিম্মি হয়ে থাকতে পারি না, এটা থেকে আমরা পরিত্রাণ চাই। ছিনতাইয়ের সব ঘটনা সরজমিনে অনুসন্ধানে নেমে এই মার্কেটের ঠিক পেছনে একটি পরিত্যক্ত ভবনের সন্ধান পায় টিম যমুনা। শহরের ভেতরে এই ভবনই ছিনতাইকারী আর মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়স্থল। বাইরে নিয়ে যায় আর কেনা বেচা হয় এখান থেকে, মানে এই যে সিনেমার টিকিটের মতো টিকিট কাউন্টার এখানে, মানে এখানে মাদকের কেনা বেচা। এই ফুটাতে ওরা হাত দিয়ে টাকা দেয়, ভিতর থেকে ওই মাদক আর কি ওরা কিনে নেয় এখান থেকে, ইয়াবা, গাঁজা, এবার আরো অন্য কিছু এগুলি আর কি ওরা এখানে বিক্রি করে। পরিত্যক্ত বিল্ডিং, এটা সন্ধ্যার পরে এখানে একটা মজমা জমে, অর্থাৎ এই যে হিরোইন, গাঁজা বা ট্যাবলেট, ইয়াবা এগুলা নিয়ে সব পোলাপান, বহিরাগত কিছু পোলাপান আছে অত্যাচার করে, এবং যত শ্রমিক আছে তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে এনে, মোবাইল ছিনিয়ে এনে। নারায়ণগঞ্জ সদর থানায় খোঁজ নিয়ে জানা গেছে সীমান্ত হত্যার ঘটনায় জড়িত ছিল 3 ছিনতাইকারী। এদের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে এই ধরনের অপরাধ আগের থেকে কমেছে। ছিনতাইয়ে যারা জড়িত, আমরা প্রতিদিনই কিছু না কিছু লোককে আমরা গ্রেপ্তার করতেছি, আসামিদেরকে, এবং তাদেরকে আইনানুগভাবে আমরা আদালতে প্রসিকিউট করতেছি। একটাই কথা, কোনো ছিনতাইকারী, কোনো অপরাধী এখানে ছাড় পাবে না। শুধু আশ্বাসের বাণী নয়, নারায়ণগঞ্জবাসীর দাবি একটাই, নিশ্চিত হোক জানমালের নিরাপত্তা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, নারায়ণগঞ্জ। 2024 সালে সড়ক দুর্ঘটনায় দেশে প্রতিদিন 23 জন করে নিহত হয়েছেন। বছরব্যাপী এই সংখ্যা দাঁড়িয়েছে 8,543 জনে। সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেছে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি জানায়, এবছরও দুর্ঘটনায় আক্রান্ত যানবাহনের শীর্ষে রয়েছে মোটরসাইকেল। গেল বছর শুধু মোটরসাইকেল দুর্ঘটনাতেই প্রাণ গেছে 2,570 জনের। দুর্ঘটনা কমাতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে মৃত্যুর মিছিল দীর্ঘ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোর এমন কান্না আমাদের কাছে নিয়মিত। এই চিত্র যারা দেখছেন তাদের কাছে মৃতদেহ হয়তো একটি সংখ্যা মাত্র, তবে সড়কে বেপরোয়া আচরণের কারণে যারা ভুক্তভোগী তাদের পরিবারই এর যন্ত্রণা টের পান। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে 2024 সালে সড়ক দুর্ঘটনা ঘটেছে 6,359টি। এতে নিহত হয়েছেন 8,543 জন, আর আহতের সংখ্যা 12,600-র বেশি। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনায় আহত এবং নিহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। শুধুমাত্র গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করেই তারা এমন চিত্র তৈরি করেছেন। আমরা সরকারকে বলতে চাই, সড়ক দুর্ঘটনা প্রকৌশলগত ত্রুটির কারণে ঘটে থাকে, সমাধান ও প্রকৌশলগত হওয়া জরুরি। বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী দল দমনের বাসায় রাজনৈতিক বক্তব্য দিয়ে সড়ক দুর্ঘটনা কমানোর চেষ্টা করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, সড়ক দুর্ঘটনা ভয়াবহ ছোবল থেকে দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান।
রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায় দুর্ঘটনায় আক্রান্ত যানবাহনের মাঝে ব্যাটারি রিক্সা, বাস ও ট্রাক অন্যতম। 2023 সালের হিসেবে 2024 সালে মোট দুর্ঘটনা 1.5% বৃদ্ধি পেয়েছে। মোট দুর্ঘটনার অর্ধেকের বেশি ঘটেছে বাস, ট্রাক ও লরি চাপায়। আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটেছে অটোরিকশা ও মোটরসাইকেল চাপায়। বরাবরের মতোই 2024 সালেও মোট দুর্ঘটনার প্রায় 37% ভুক্তভোগী মোটরসাইকেল আরোহী, যার ফলে নিহত হয়েছে 2500-এর বেশি মানুষ। কেবল সংখ্যা মনে হয়, এগুলা কিন্তু দুর্ঘটনার এই সংখ্যাকে গুরুত্ব না দিলে আগামীতে সড়কে মৃত্যুর মিছিল আরো বাড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। টোটাল 6 মাসের এই সরকারের একটা ক্যাওস। প্রেস সেক্রেটারি বলেছেন 90% সফল হয়েছে, আমি তো বলি এটা 0 সফল। এই তত্ত্বাবধায়ক সরকার যেটা আছে, এই পরিবহন সেক্টরে, জীবনযাত্রার মান উন্নয়নে, জিনিসের দ্রব্যমূল্যের জায়গাতে এবং আইন শৃঙ্খলার দিক থেকে 100-র মধ্যে 0 নাম্বার। আমি মাস্টার নাম্বার দিতে পছন্দ করি, 0 নাম্বারও তো পাচ্ছে না তারা। সড়ক ছাড়াও 2024 সালে রেল ও নৌ দুর্ঘটনায় নিহত হয়েছে 694 জন। এই নতুন বছরে আমরা এইভাবে আর সড়ক দুর্ঘটনার। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। কনকনে হিমেল ঠান্ডায় জবু থবু জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগের 8 জেলা সহ রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ ও কুষ্টিয়ায় অব্যাহত আছে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে ঘন কুয়াশায় ঢাকা ছিল প্রকৃতি। তীব্র শীতে সবচেয়ে বিপাকে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষেরা। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খোঁজার চেষ্টা করছেন তারা। এদিকে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত প্রায় 10 ঘন্টা বন্ধ ছিল পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাটে ফেরি চলাচল। ঠান্ডা তো প্রচন্ড পরিমাণ শীত, কিন্তু আমাকে পেটের দায়ে নামতে হবে, কিছু করার নেই। শীত প্রচুর পড়তে আছে, যাতে আমরা গাড়ি চালাইতে খুব কষ্ট হয়। সেই ঘন কুয়াশা, মানুষের জীবনযাত্রা খুবই বিপন্ন অবস্থা। প্রচণ্ড ঠান্ডা, এই বাতাসের জন্য কেউ বাহিরে বাড়াইতে পারতেছে না। শীতের রাতে আরও বিপর্যস্ত জনজীবন। খেটে খাওয়া আর ভাসমান মানুষের কষ্ট সবচেয়ে বেশি। কুয়াশায় বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। এ বিষয়ে আরও জানব মাজহারুল মান্নানের কাছ থেকে। সন্ধ্যা নামার আগেই উত্তরের প্রকৃতি ঢাকা পড়ে কুয়াশায়। এরপর ঘড়ির কাঁটা যতই এগোয় ততই বাড়তে থাকে তার দাপট। কমে যায় দৃষ্টিসীমা, গতি হারায় যানবাহন, বাড়ে দুর্ঘটনার সংখ্যা। 1 ঘন্টার পথ পাড়ি দিতে লাগে 3 ঘন্টারও বেশি। কাকড়া যারা ধান খেতে থাকার কথা তারা আসতেছে রোডে, লাইট নাই, সাইড লাইট নাই, কুয়াশার কারণে তাদেরকে দেখা যায় না। অনেক সময় এই কারণে দুর্ঘটনাগুলো বেশি হচ্ছে। যখন আমরা কুয়াশা থাকে না, 1/2 ঘন্টাতে চলে যাই, কিন্তু কুয়াশা হলে অন্তত 1 ঘন্টাও লাগা যায়। ড্রাইভার জোরে গাড়ি চালাচ্ছে, কুয়াশায় রাস্তা ঠিকভাবে দেখা যায় না, ড্রাইভার বুঝতে পারতেছে না যে কোথায় গাড়ি কিভাবে চালাতে হবে। কুয়াশার সাথে প্রচণ্ড ঠান্ডা, সাথে শৈত্যপ্রবাহ। এতে সব থেকে বিপাকে ছিন্নমূল ও ভাসমান মানুষ। রাতের বেলা ছন্ন ছাড়া তারা, ওষ্ঠাগত জীবন। বাড়ি ঘর নাই, কিছু নেই, আমরা পাই না কিছু। এই দিনের বেলা বাজারে থাকি, হ্যাঁ, আর রাতের বেলা আসে স্টেশনে ঘুমাই। ঠান্ডা তো রাত্রে লাগে, দিনের বেলা তো 2 দিন খুব ঠান্ডা ছিল। এই গত 2 দিন খুব ঠান্ডা ছিল, কিন্তু বর্তমানে তো আজকে ঠান্ডা কম। আমরা বস্তির থাকি, আমাদের কই কোনো সরকার থাকি তো কোনো পাইনি। ওই টিএন অফিস গেলে দূর সাই করে খেতে দেয়। চলমান শীতে এমন অবস্থা উত্তরের 16 জেলায়। শীতের কাপড় এবং কর্মের অভাবে বাড়ছে কষ্ট। তাদের পাশে দাঁড়াতে সরকারি এবং বেসরকারি উদ্যোগ খুবই সামান্য। আমাদেরকে তো টিএনও সাহেবও দেখে না, আমাদের তো সরকারও দেখে না। কারণ আমরা বস্তিবাসী শীতে মরে যাচ্ছে। এখন যদি সরকার আমাদেরকে না দেখে তাহলে আমরা বাঁচবো কিভাবে? আমরা গরিব মানুষ, এলের ধারে থাকি বস্তি। এই যে বাড়ি ঘর আমার ভাঙ্গা চুরে, কই কিছু তো পাইলাম না। কয়টা কম্বল খেতাকা দিয়ে শুইছু, মুখ নিন্দে ধরে না, থরথরকে কাঁপে নিকছুম। মুখ দেখেন না অবস্থা। প্রতিদিনই নামছে উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। সরকারি হিসেবে এই অঞ্চলে দুস্থ মানুষের সংখ্যা 20 লাখের কাছাকাছি। এখন পর্যন্ত কম্বল বরাদ্দ এসেছে মাত্র 3 লাখের মতো। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।
ডাকসুর গঠনতন্ত্র সহ সব বিষয়ে পর্যালোচনায় কয়েকটি কমিটি কাজ করছে, এমনটা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান। তিনি বলেন, কমিটির সুপারিশ পাওয়ার পরই অংশীজনদের সাথে আলোচনা করা হবে, এরপরই উৎসবমুখর পরিবেশে হবে ডাকসু নির্বাচন। সকালে তিনি চারুকলায় সাংবাদিকদের কথা জানান। এর আগে চারুকলা ইউনিটের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য। 2024-2025 শিক্ষাবর্ষে এবার চারুকলা অনুষদে আবেদন করেন 6093 জন, যার বিপরীতে 8টি বিভাগে আসন সংখ্যা মাত্র 130টি। সিস্টেমেটিকলি তারা বিভিন্ন অংশীদারদের সাথে অলরেডি কথাবার্তা বলছেন। তাদের মতামত পাওয়ার পরে আমরা চিন্তা করব আরও মোটামুটি একটা সবার সাথে মিলে একটা সমঝোতার ভিত্তিতে একটা আনন্দমুখর পরিবেশে যেন আমরা এই কাজটি করতে পারি। নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে হাতিরপুল কাঁচা বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সকালে সংস্থাটির অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় কর্মকর্তারা নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর বিভিন্ন দিক তুলে ধরেন। পলিথিনের পরিবর্তে কাপড়, কাগজ ও পাটের তৈরি ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করেন অতিরিক্ত সচিব। বলেন, পলিথিন বন্ধে উৎপাদক পর্যায়েও অভিযান চলছে, তবে সুদূর প্রসারী ফল পেতে আরও কিছুটা সময় লাগবে। সচেতনতামূলক কার্যক্রম শেষে আইন অনুযায়ী পলিথিন নিষিদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে, এমনটাও জানান ওই কর্মকর্তা। আমরা তাদেরকে স্বনির্বন্ধভাবে অনুরোধ জানাচ্ছি এই পলিথিনের ব্যবহার বন্ধ করবার জন্য। তারা আমাদের আহ্বানে সাড়া দিচ্ছে, তারাও স্বীকার করে নিচ্ছে এটি বন্ধ করা প্রয়োজন। মার্কেটেও মনে করেন যে মোবাইল কোর্ট এসেছে বা আসবে, অর্থাৎ পলিথিন পাওয়া গেলে আইনানুগভাবে যেটি দণ্ডের বিধান আছে সেটি প্রযোজ্য হবে। আমরা আমাদের অবস্থানে অত্যন্ত সুদৃঢ়, আপোষহীন, যে কোনোভাবেই পলিথিনের ব্যবহার বন্ধে আমরা আমাদের কর্মকাণ্ড বজায় রাখছি। রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে একটি বাসার লকার ভেঙে 45 ভরি স্বর্ণ লুট হয়েছে। লুট হওয়া 45 ভরি স্বর্ণালঙ্কারের মধ্যে 32 ভরি উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে আদাবর থানার অফিসার ইনচার্জ SM জাকারিয়া এই তথ্য জানান। তিনি আরও জানান, আদাবরের 16 নম্বর রোডের একটি বাসার লকার ভেঙে 45 ভরি স্বর্ণ লুট হয়। এই ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেন। পরে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরির সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মাহিন মামলার বাদীর আপন ভাইয়ের ছেলে, আর রেহান মাহিনের বন্ধু। দুজনই কিশোর বয়সী। জিজ্ঞাসাবাদে পুলিশকে তারা জানায়, ফ্যান্টাসি থেকে গয়না চুরির পরিকল্পনা করে মাহিন তার ফুপুর বাসা ফাঁকা পেয়ে বন্ধুকে নিয়ে ঘটনাটি ঘটায়। থানাত গেছে, থানাতে কেস করছে। কেস করার পরে ওর ভাই ভাইতে সবাইকে নাম দিছে। নাম দেওয়ার পরে ওকে নিয়ে গেছে থানাত। থানাত মারধর করছে মনে হয়। মারধর করার পরে ওর সব স্বীকার হয়েছে। মাহিনের দেয়া তথ্য মতে আরেকজনকে আমরা, মাহিনেরই বন্ধু, আরেকজনকে আমরা গ্রেপ্তার করি, রেহান, এবং এই দুজনের তথ্যের ভিত্তিতে 32 ভরি স্বর্ণ, 10 ভরি রৌপ্য উদ্ধার করা হয়। নিজের দীর্ঘদিনের কর্মস্থল FDC-তে অনুষ্ঠিত হল প্রয়াত চিত্রনায়িকা অঞ্জনা রহমানের প্রথম জানাজা। সকালে সেখানে নেওয়া হয় তার মরদেহ। প্রায় 5 দশক আগে যে স্থানটি কিশোরী অঞ্জনা রহমানকে বানিয়েছিলেন নায়িকা, সেই FDC-তে কফিনবন্দি হয়ে শেষবারের মতো নেওয়া হয় ঢাকায় চলচ্চিত্রের এই অভিনেত্রীকে। সেখানে অঞ্জনাকে শ্রদ্ধা জানান পরিচালক, নির্মাতা, শিল্পী সমিতির সদস্য সহ চলচ্চিত্র অভিনয় জগতের অনেকে। বাদজোহর FDC-তে অনুষ্ঠিত হয় অঞ্জনা রহমানের প্রথম জানাজা, যেখানে অংশ নেন তার দীর্ঘদিনের সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। জানাজা শেষে এই অভিনেত্রীর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে আরেক দফা জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে অঞ্জনাকে। স্মৃতিচারণ আর শ্রদ্ধায় FDC-তে শেষবারের মতো সহকর্মীরা বিদায় জানান চিত্রনায়িকা অঞ্জনা রহমানকে। একজন বরেণ্য অভিনেত্রী রাষ্ট্রীয়ভাবে কোনো খোঁজ খবরের সুযোগটা পেলে না, রাষ্ট্র তাকে সেই খোঁজ খবরটুকু দিল না। কি কারণে সে মারা গেল এই জিনিসগুলো তো আমরা জানতে পারলাম না, শুধু যা শুনলাম মারা গেছে। তার বিদেহের আত্মার আমি শান্তি কামনা করি। পৃথিবী একটা ভালো মানুষকে হারিয়েছে, আমরা শিল্পী হারিয়েছি, পৃথিবী ভালো মানুষকে হারিয়েছে। আমাদের একের পর এক কিংবদন্তি চলে যাচ্ছেন, আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু গার্জিয়ান শূন্য হয়ে যাচ্ছে।
প্রথম পর্বের বিশ্ব ইজতেমা 31 জানুয়ারি থেকে শুরু হয়ে 2 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কথা জানিয়ে সাতপন্থীদের দ্বিতীয় পর্বের ইজতেমা করতে না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মাওলানা মামুনুল হক। দুপুরে কাকরাইল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মামুনুল হক আরও বলেন, 2018 সালেও অতর্কিত হামলা চালিয়ে হত্যা ও 5000-এর বেশি সাথীদের আহত করা হয়েছিল। সাতপন্থীদের সেই হামলায় ছোট ছোট বাচ্চারাও মুক্তি পায়নি। সেই ঘটনার যথাযথ বিচার হলে 2024 সালে হামলার ঘটনা ঘটত না। তাই সাতপন্থীদের এই হামলার বিচার না হওয়া পর্যন্ত তাদের তাবলিগে সব ধরনের কাজ থেকে বিরত রাখার দাবি জানান হেফাজত নেতা। তাবলিগ জামাতের মুরব্বীরা বলেন, 17 ডিসেম্বরের ঘটনা প্রমাণ করে এতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপশক্তির যোগসাজশ আছে। তাই সাতপন্থীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে শুধু তাবলিগের কাজই নয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। সাতপন্থীদের সাথে বাংলাদেশ বিরোধী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপশক্তির যোগ সাজশ রয়েছে। তাই তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে শুধু তাবলীগের কাজই নয়, বাংলাদেশের নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। 31 জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাআল্লাহ। দ্বিতীয় পর্বের যে ঘোষণাটা ছিল সেই ঘোষণার বিষয়ে তো আমাদের 17 ডিসেম্বরের হত্যাকাণ্ডের পরে পরিস্থিতি পাল্টে গেছে। সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে। তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না। সিলেটের গোয়াইনঘাটে তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়েছে 6টি চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের কিশোরীরা। আমরা আরও জানবো। এখন যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে কিনা, আয়োজন সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে ঠিক সকাল 11টায়। এরপরই আসলে টুর্নামেন্টের যে 6টি দল আছে তাদের নিয়ে ইতিমধ্যে 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম সেমিফাইনাল একটু আগেই শেষ হয়েছে, এখন দ্বিতীয় সেমিফাইনাল প্রস্তুতি চলছে। প্রথম সেমিফাইনালে যারা ইতিমধ্যে ফাইনালে গেছেন তারা জুম্মন লোসাই স্পোর্টস একাডেমি, এবং সেখানে বেশিরভাগই আসলে চা শ্রমিক নৃগোষ্ঠীর যারা কিশোরী আছে তারা প্রমিলারা অংশ নিয়েছে। এবং এই চা শ্রমিক শুধুমাত্র সিলেট নয়, সিলেট বিভাগের 4টি জেলা থেকে কিন্তু এই চা শ্রমিকের যারা আসলে এই ফুটবল, নারী ফুটবলের সাথে জড়িত, তাদেরকে এখানে আনা হয়েছে এবং তারাই মূলত আজকের এই দিনটিতে উপভোগ করছেন। বিশেষ করে এই জাফলং যেখানে আমরা আছি এটি খাসিয়া পুঞ্জি এবং এটি মেঘালয় পাহাড়ের ঠিক পাদদেশে। আমরা একটু কথা বলতে চাই যে দলটি প্রথম ফাইনালে চলে গেছে ইতিমধ্যেই, লতা ব্যানার্জি। এই খেলার মাধ্যমে, এই টুর্নামেন্টের মাধ্যমে আপনারা কি প্রত্যাশা করেন? ধন্যবাদ। আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা ফাইনাল নিয়ে মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারি। আর বিশেষ করতে আমাদের যে দলটা আছে দলটার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। শাওন, শুনছিলেন যে যারা আসলে ইতিমধ্যে ফাইনালে গেছেন তারা আসলে দোয়া চাইছেন যাতে করে তারা ফাইনালে বিজয়ী হতে পারেন। এছাড়া এখানকার নৃগোষ্ঠীর মধ্যে আজকে একটি উৎসব মুখর দিন অতিবাহিত হচ্ছে। রিপন, অনেক ধন্যবাদ আপনাকে।